ওই কৃপণ লোকের গল্প কি তোমরা শুনেছ, যে চিনির কোটার পিঁপড়া ফেলে দিত না, অন্য একটা কৌটায় জমা রাখত? চিনি শেষ হয়ে গেলে ওসব পিঁপড়া দিয়ে চা বানিয়ে খেত। এগুলো গল্প কথা, বাস্তব জীবনে এরকম ভয়ঙ্কর কৃপণ থাকে না। তবে একেবারেই যে থাকে না তা নয়। আজহার উদ্দিন খাঁ এরকমই একজন কৃপণ। ভদ্রলোকের বয়স 53। নারায়ণগঞ্জে তার 2টি গেঞ্জির কারখানা আছে। কারখানা থেকে তার মাসে 70,000 টাকা আয় হয়। ঢাকা শহরে তার 3টি বাড়ি আছে। সবকটা ভাড়া দিয়ে তিনি মালিবাগে 3 কামরার একটি বাড়ি ভাড়া করে থাকেন। এত বড় বাড়ি তার প্রয়োজন নেই বলে এখন 2 কামরার ফ্ল্যাট খুঁজছেন। যাকে পান তাকেই বলেন, এত বড় বাড়ি দিয়ে আমি করবটা কি? একা মানুষ, আমার একটা রুম হলে চলে যায়। সারাদিন কাজকর্মে থাকি, রাতে এসে ঘুমিয়ে থাকি। তার জন্য 3টা ঘরের দরকার কি? ঘর বেশি হলেই তো আর ঘুম ভালো হবে না। কেউ যদি বলে আপনি একা মানুষ, টাকা দিয়েই বা আপনি করবেন কি? তখন তিনি এমন দৃষ্টিতে তাকান যেন মনে হয় এত অদ্ভুত কথা তিনি তার জীবনে শোনেননি, প্রথম শুনলেন। এক বর্ষাকালের কথা, রাত 9টার মতো বাজে। নারায়ণগঞ্জ থেকে তিনি সবে ফিরেছেন। ফেরার পথে একটা ডিম এবং 2টা কলা নিয়ে এসেছেন। তার রাতের খাবার ডিম সিদ্ধ এবং কলা। টিনের কৌটায় টোস্ট বিস্কুট আছে, একটা টোস্ট বিস্কুট। তিনি মনে করেন জীবন রক্ষার জন্য যতটুকু খাওয়া প্রয়োজন তার বেশি খাওয়া অপরাধের মতো। তিনি চুলায় ডিম সিদ্ধ দিয়ে বাথরুমে গেলেন। দরজা খুলতেই দেখেন একজন যুবক দাঁড়িয়ে আছে। কাকে চান? আপনাকে চাচ্ছি। আপনার নাম তো আজহার উদ্দিন খাঁ। কিন্তু কি দরকার আমার সঙ্গে? আমি আপনার কাছে একটা জিনিস বিক্রি করতে এসেছি। আমার কোনো জিনিসের দরকার নেই। আমি যে জিনিস বিক্রি করতে এসেছি তার সত্যি আপনার কোনো দরকার নাই। তবে আপনি ব্যবসায়ী মানুষ, ব্যবসায়ী মানুষ লাভ লোকসান ভালো বুঝে। আমার জিনিসটা যদি আপনি কিনে রাখেন তাহলে 1,50,000 টাকা লাভ করতে পারবেন। আজহার উদ্দিন খাঁর ভ্রু কুঁচকে গেল। বোঝাই যাচ্ছে লোকটা ঠকবাজ। তার মতো ঘাগুলোকে ঠক খাওয়াতে এসেছে। সে জানে না তিনি তাকে 7 ঘাটের পানি খাইয়ে ছেড়ে দিতে পারেন। কি বিক্রি করতে চান? জি, আমার কাছে একটা হীরা আছে, পায়রা ডিমের থেকেও খানিকটা বড়। এটা বিক্রি করব। ঠকবাজদের ঘোল খাইয়ে দেওয়াতেও আনন্দ আছে। তিনি এই আনন্দের লোভ সামলাতে পারলেন না। আমার কাছে পায়রা ডিমের মতো সাইজের হীরা বিক্রি করতে এসেছেন? জি জি স্যার। শুনে খুশি হলাম। এটা কি কোহিনূর হীরা নাকি? জি না স্যার, কোহিনূর না। কোহিনূর আছে ব্রিটিশ মিউজিয়ামে। কোহিনূরের হীরার পরের হীরার নাম দি হোপ। এটা আছে তো নিউ ইয়র্কে। ঠকবাজদের লক্ষণ হচ্ছে ভারী ভারী কথা বলে খদ্দেরকে হকচকিয়ে দেয়া। ব্যাটা ঘুঘু দেখেছো, ফাঁদ দেখনি। আপনি বোধহয় আমার হীরার ব্যাপারটি ঠিক বিশ্বাস করছেন না। কেন করব না? অবশ্যই করছি। আমার এই হীরার ওজন 127 ক্যারেট। পারিবারিক সূত্রে আমি পেয়েছি। বিক্রি করে দিতে চাচ্ছেন কেন? বিক্রি করে দিতে চাচ্ছি কারণ হীরা কোনো কাজে আসে না। চোরের ভয়ে সারাক্ষণ লুকিয়ে রাখতে হয়। এর চেয়ে বিক্রি করলে টাকাটা কাজে লাগে। টাকা আবার কি কাজে লাগবে? টাকাও তো সেই ব্যাংকেই রেখে দিতে হয়। আমি অবশ্যই টাকা ব্যাংকে রাখার জন্য হীরা বিক্রি করছি না। আমি ওই টাকায় কিছু সৎ কাজ করতে চাই। সৎ কাজ করতে চান মানে? আমি একটা অনাথ আশ্রম করতে চাই, বড় ধরনের অনাথ আশ্রম, যে আশ্রমে ছেলেমেয়েরা নিজের বাড়ির মতো থাকবে, লেখাপড়া শিখবে। তাতে আপনার লাভ কি?
আমার লাভ কিছুই না, বাচ্চাগুলির লাভ। এছাড়া আমি একটা হাসপাতাল করতে চাই। কী বলছেন? এ তো বহু টাকার ব্যাপার। হীরাটার দামও তো স্যার অনেক টাকা, 1 কোটি টাকা তো হবেই। ফাজলামি করছেন নাকি? 1 কোটি টাকা দামের হীরা আপনি পকেটে নিয়ে ঘুরছেন? আমার সাথে ঠকবাজি করতে চাচ্ছেন? আমি আপনার মতো 10টা ঠকবাজকে 1 ঢোক পানি দিয়ে গিলে ফেলতে পারি, তা জানেন? স্যার, আমি হীরাটা রেখে যাচ্ছি, আপনি যাকে ইচ্ছা তাকে দিয়ে যাচাই করতে পারেন। আমি 7 দিন পরে আসব। কোনো দরকার নেই, আসল হীরা হলেও আমি কিনব না, এত টাকা আমার কাছে নেই। না কিনলেও জিনিসটা 1 সপ্তাহ আপনার কাছে থাকুক, আপনার সন্দেহ দূর হোক। 1 কোটি টাকা দামের জিনিস আপনি আমার কাছে রেখে যাবেন? জি, কারণ কৃপণ হলেও আপনি মানুষ হিসেবে সৎ। আমি খোঁজ খবর নিয়েই এসেছি স্যার। স্যার, আমি তাহলে যাই। যাবেন মানে? আপনার হীরা নিয়ে যান, আমি আসবো 1 সপ্তাহ পরে। আরে আরে, এই এই, যদি হীরা হয় তাহলে এটা দিয়ে কাজ কাটা যাবে। ঘরের আয়নায় একটা আঁচড় দিয়ে দেখব নাকি? কোনো মানে হয় না যদিও। এ কি কাণ্ড, সত্যি কি হীরা? তা কি করে হয়? এত বড় একটা হীরা অচেনা অজানা একজন মানুষ আমার হাতে দিয়ে উধাও হয়ে যাবে? মানুষ এমন বোকা হয় নাকি? নিশ্চয়ই কোথাও কোনো চালাকি আছে, কিন্তু চালাকিটা কি? আসল হীরা কেমন হয় আমি তো জানি না, আমি তো এর আগে হীরা কখনো দেখিনি। সারা রাত তার ঘুম হলো না। আজহার সাহেবের একজন ম্যানেজার হচ্ছে মঈনুদ্দিন। কেমন আছো মঈনুদ্দিন? জি স্যার, ভালো। আচ্ছা, তুমি হীরা দেখেছো কোনো দিন? জি না স্যার। হীরা চেনার উপায় কি বলো তো? হীরা দিয়ে কাচের উপর দাগ কাটা যায় স্যার। খুব শক্ত তো তাই। আরে এটা তো সবাই জানে, তুমি এছাড়া আর কি জানো? হীরার একটা বিশেষ স্পেসিফিক গ্র্যাভিটি আছে, ঠিক কত তা মনে পড়ছে না, বই দেখে বলতে পারি। বই দেখে বলার দরকার নেই, আর কিছু জানো না কি বলো? আচ্ছা শোনো, হীরা কি অন্ধকারে জ্বলে? জি না স্যার, কোনো মণিমুক্তাই অন্ধকারে জ্বলে না, আলো পড়লেই ঝলমল করে ওঠে। এত সব জিজ্ঞেস করছেন কেন স্যার? ইচ্ছে হচ্ছে তাই জিজ্ঞেস করেছি, এতে কি তোমার কোনো অসুবিধা হচ্ছে? জি না স্যার। আজহার সাহেব খুবই বিমর্ষ হয়ে গেলেন। জিনিসটা কি কিছুই বোঝা যাচ্ছে না। 1 সপ্তাহ হতে চলল। জিনিসটার ওপর তার মায়া পড়ে গেছে। তিনি এখন রোজ রাতে বালিশের নিচে রেখে ঘুমাতে চান। এটা হাতছাড়া করলে মনে হচ্ছে তিনি বাঁচবে না। কিন্তু উপায় কি? ওই লোক আসবে, তাকে দিয়ে দিতে হবে। লোকটি আসলো না। 2 সপ্তাহ পার হলো, 3 সপ্তাহ গেল, 1 মাস গেল, কারো কোনো খোঁজ নেই। 2 মাস পার হবার পর আজহার সাহেবের মতো কৃপণ মানুষও পত্রিকায় টাকা খরচ করে বিজ্ঞাপন দিলেন। বিজ্ঞাপন বের হবার পরও 6 মাস কেটে গেল, কারো কোনো পাত্তা নেই। আজহার সাহেব ঠিক করলেন জিনিসটা হীরা হোক বা কাঁচি হোক তিনি রেখে দেবেন, দাম যা চাচ্ছে তাই দেবেন। উপায় কি? লোকটা বোধহয় শেষ পর্যন্ত আসবে না। আমি অন্যের একটা জিনিস রেখে দিতে পারি না। হীরা বিক্রির টাকায় ওই লোক যা করতে চাচ্ছিল আমি তাই করব। অনাথ আশ্রম, হাসপাতাল, যদিও এসব করার কোনো মানে হয় না, তবুও করব। কেমন আছো মঈনুদ্দিন? জি স্যার, ভালো। একটা বিশেষ কাজে তোমাকে ডাকলাম। স্যার বলুন। একটা অনাথ আশ্রম করতে চাই। কি বলেন স্যার? অনাথ আশ্রম বেশ বড়, অনেক ছেলেপুলে যেখানে থাকবে, পড়াশোনা করবে। আপনাকে খুব খারাপ মানুষ ভাবতাম স্যার। আপনার ভিতরে যে এই জিনিস আছে তা স্বপ্নেও ভাবিনি। আমি আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছি স্যার।
আপনি একজন মহাপুরুষ। আজে বাজে কথা বন্ধ করো তো। জি আচ্ছা স্যার। কাজ শুরু করো। আজ থেকেই কাজ শুরু করব স্যার। কি যে ভালো লাগছে আপনাকে বুঝিয়ে বলতে পারবো না। কাঁদছ কেন? এখানে কান্নার কি হলো? আনন্দে কাচ্ছি স্যার। আমি আমার এই জীবনে এত আনন্দ পাইনি। অনাথ আশ্রম তৈরি হলো। আজহার সাহেব আবার মঈনুদ্দিনকে ডেকে পাঠালেন। কেমন আছো মঈনুদ্দিন? জি স্যার, ভালো। একটা হাসপাতাল তৈরি করব বলে মনস্থ করেছি। কাঁদছ কেন মঈনুদ্দিন? আনন্দে কাচ্ছি স্যার। এসব ফাজলামি আমার একেবারেই পছন্দ না। হাসপাতাল তৈরির পর তার কেমন যেন নেশা ধরে গেল। তিনি স্কুল বানালেন, রাস্তাঘাট বানালেন, দাতব্য চিকিৎসালয় বানালেন। 10 বছর পর। স্যার, আমাকে চিনতে পারছেন? হ্যাঁ, পারছি। আমি স্যার আমার জিনিসটা নিতে এসেছি। বুঝতে পারছি। আপনার যদি পছন্দ হয় রেখে দিতে পারেন। জিনিসটার পুরো দাম আপনি দিয়েছেন। তবে আমাকে ফেরত দিলে আমি এটা আবার ব্যবহার করতে পারি। আপনার মতো মানুষ তো আরও আছে। তা আছে, আপনি নিয়ে যান। আপনাকে ধন্যবাদ। এই জিনিসটার কারণে এখন মানুষ হিসেবে জন্মগ্রহণ করার একটা অর্থ খুঁজে পাচ্ছি। আপনি আনন্দে আছেন তো স্যার? হ্যাঁ, আনন্দে আছি, খুব আনন্দে আছি। তবে আমার আরও টাকা দরকার, প্রচুর টাকা। ওই নিয়ে দুশ্চিন্তা। মাথার মধ্যে বিরাট একটা প্রজেক্ট আছে। মেয়েদের জন্য কিছু করা। এই সমাজে মেয়েরা যাই স্যার, ভালো থাকুন। তবে আপনার এই প্রজেক্টও হবে। আজহার সাহেব তার প্রজেক্ট নিয়ে চিন্তা করতে বসলেন।